মেয়েটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফর ভাই, আমি ফিরোজ খান। ইফরিত জিনের কালো জাদু এই গল্পের পরবর্তী পার্ট নিয়ে আবারও হাজির হলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। শুরু করছি আজকের ইফরিত জিনের কালো জাদুর পরবর্তী অংশ। রাতে বিলকিসের সাথে ঘুরতে যাবার কথা ছিল। ওকে একটা লম্বা ওয়েস্টার্ন ফ্রক কিনে দিয়েছিলাম। ওটার উপরে একটা জিন্সের ফুল হাতার জ্যাকেট। কি দারুণ দেখতে সে। চুলগুলো খোপা করলে যেন সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। যাবার জন্য ওভাবে সেজেছিল, কিন্তু হঠাৎ কি মনে করে মোবাইলে দেখলো ও ফোনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখার একটা মোবাইল অ্যাপ আছে। সেটাতে কিছু একটা দেখে বলল, ফিরোজ, আজ কৃষ্ণা প্রতিপদ, আজ সেই রাত। আগামীকাল থেকে অমাবস্যা শুরু হয়ে যাবে, আর কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেলেই কিন্তু শয়তানের ক্ষমতা বেড়ে যাবে। আমি চাই না আর কোনো প্রকার ঝুঁকি নিতে। আরিফ ভাইও প্রস্তুত হচ্ছিলেন বসার ঘরে। এই কথা শুনে করিডরে এলেন আর বললেন, তাহলে আমরা কি করব এখন? বিলকিস বলল, আরিফ ভাই, আজ রাতে আমি জিন সমন করব, আর সে আপনার শরীরে ভর করবে। আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেন দয়া করে, প্লিজ। ঠিক আছে আপা, কোনো সমস্যা নেই। বিলকিস এই বলে বসার ঘরে চলে গেল এবং আরিফ ভাইয়ের পুরো ফ্ল্যাটটাকে সাদা চাদর মন্ত্র দিয়ে বন্ধ করে দিল, যাতে করে কোনো দুষ্ট প্রকৃতির জিন উকি দিয়েও কোনোভাবে দেখবার সাহস করে ভেতরে কি হচ্ছে। কেননা বিলকিসের মতে ততক্ষণে নিবেদিতার সাথে থাকা জিন বিলকিসের উপরে নজরদারি করা শুরু করেছে। বসার ঘরের কার্পেট সরিয়ে সেখানে লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিল, তারপরে সাদা আটা এর উপরে রীতিমতো কার্পেট বিছালো। আরিফ ভাই জিজ্ঞেস করলো, আপা এসব কেন করছেন? বিলকিস বলল, ভাই, এটা আমার সাদা জাদুর একটা অংশ। ভয়ের কিছু নেই। অনেক সময় শক্তিশালী জিন বাড়ি বন্ধ করা থাকলেও সে প্রতিরক্ষা ব্যবস্থা প্রবেশ করতে পারে। যদিও তার কালচক্র অনেক শক্তিশালী হয়, তখন আমার এই সাদা জাদু রক্ষা করবে আমাদেরকে। সাদা আটা আর লাল মরিচ গুঁড়ো, সাদা জাদু এটি। সাদা এখানে ভালোর প্রতীক, আর লাল হলো শয়তানি প্রতীক। লালকে আমি সাদা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে শয়তান এসে কোনোভাবেই সুবিধা করতে পারবে না। আরিফ ভাই বললেন, কিন্তু গুঁড়ো কি করে জিনকে আটকাবে? সেটাই তো মাথায় ঢুকছে না আমার। আরিফ ভাই, সবকিছু মাথায় ঢোকানো লাগবে না। সত্যি বলছি, পাগল হয়ে যাবেন। এর সাথে সাদা জাদু জড়িত আছে। আমি কোরআনের আয়াতের রীতিমতো সাদা জাদু করেছি এখানে, আর আছে গীতার ধ্যান যোগ, সাথে বাইবেলের কিছু অধ্যায়। মানে ঠিক বুঝলাম না, কোরআন আবার গীতা দুটো একসাথে কি করেন? হ্যাঁ, বুঝলাম না। বিলকিসের জায়গায় আমি থাকলে নিশ্চিত বিরক্ত হতাম। আমি মনে মনে বলতে লাগতাম, আরে বাবা, তোরা তো জানার দরকার কি, তুই তোর কাজটা কর রে ভাই। কিন্তু পরক্ষণে আবার নিজেকে আরিফ ভাইয়ের স্থানে দাঁড় করালাম, আর তখন মনে পড়ল শুরুতে আমারও ঠিক এমনটাই অবস্থা হয়েছিল। কারণ বিলকিসের সাথে যখন আমার পরিচয় হয়েছিল, সে স্বাভাবিকভাবে আমার চাইতে অনেক বেশি জ্ঞানী ছিল এবং মনোযোগ দিয়ে সব কিছুই শুনতাম। আরিফ ভাই, আমাদের হাতে সময়টা নেই, কিন্তু তারপরে বলছি খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিয়েছি, যাতে আপনার প্রশ্নের আর কোনো সুযোগ না থাকে। আমি কিন্তু জানি না যে নিবেদিতার সঙ্গে যে জিন বসবাস করছে সে আদৌ হিন্দু নাকি মুসলমান জিন নাকি খ্রিস্টান জিন। তো এই কারণে আমি 3 ধর্মের কিছু নির্দিষ্ট বাণীর মাধ্যমে সাদা জাদু করেছি। এখন প্রশ্ন আসতেই পারে যে শয়তান সে কি আর ধর্মের বাণী মানবে? আল্লাহর কোরআনের কথা শুনে ভয় পাবে? কিংবা সে যদি নাস্তিক হয়? এর উত্তর আমি উদাহরণের মাধ্যমে দিয়ে দিই না হয়। ধরুন আপনার একজন বন্ধু আছে, ধর্মে মনে করুন মুসলমান, সে বেশ মিথ্যে কথা বলে,
তো তাকে সহজে বিশ্বাস করা যায় না। সত্যি বলতে কি মিথ্যা বলেছে তা আন্দাজ করা বেশ কঠিন হয়ে যায়, কিন্তু তার কাছ থেকে আপনার কিছু বিষয় জানা দরকার, খুব প্রয়োজন। আপনি কি করলেন? আপনি তাকে বললেন, দেখ বন্ধু, ইসলাম ধর্মে তো শুধু আল্লাহর নাম নিয়ে কসম কাটা হয়, তো তুই প্লিজ আল্লাহর কসম কেটে কথাটা বল। তখন কি হয় জানেন? তার মানে যদি আল্লাহর প্রতি বিন্দু মাত্র ভালোবাসায় ভয় থেকে থাকে, তখন সে শত মিথ্যা বললেও ব্যাপারটা নিয়ে মিথ্যা বলবে না। এখানেও ব্যাপারটা ঠিক তেমনই, যে আল্লাহর কালামকে রীতিমতো কোনো ধর্মীয় আয়াত বা শ্লেষকে অস্বীকার করতে পারে না। আর নাস্তিকের কথা বলছিলাম, হ্যাঁ, জিনদের মধ্যে নাস্তিকতা আছে, তবে তাদের নাস্তিকতা ভিন্ন ধরনের। মানুষের নাস্তিকতার মধ্যে কোনো মিল নেই তাদের। কেন বলছি? কারণ জিনরা কখনো নাস্তিক হতে পারে না। তাদের নাস্তিকতার ধরন নিয়ে একসময় ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখন তো পুরোপুরি ব্যাপারটা ধরতে পেরেছেন, তাই না? জি আপা, আমার মনে আর কোনো প্রশ্ন নেই। আসলে এসব ব্যাপারে একদম কিছু জানা নাই তো, তাই এরকম কৌতূহল জায়গাটা খুব স্বাভাবিক। বিলকিস একটা পানি ভর্তি গ্লাস নিয়ে বাইরে গিয়ে আবারও সাথে সাথে চলে এলো, এসে পুরো বাড়িটা আরেক দফা বন্ধ করে দিল। 2 থেকে 3 মিনিট পরে আরিফ ভাই অজু করে এসে কার্পেটের উপরে বসলেন। এরপর বিলকিসের কথা মতো চোখ বন্ধ করে ফেললেন। বিলকিস তখন বলল, আরিফ ভাই, আপনার শরীরে আমি সবচাইতে সহজ উপায়ে জিন ঢোকাবার ব্যবস্থা করছি, এর চাইতে সহজ কিছু জগতে আর নেই কিন্তু। বলে বিলকিস আরিফ ভাইকে 1 গ্লাস পানি পান করতে দিলেন। আরিফ ভাই পানি পান করার কিছু সময় পরেই জ্ঞান হারিয়ে ফেললো। আমি নিজে ওনার মাথার নিচে একটা বালিশ চেপে নিলাম। সোফার সাথে যে বালিশ থাকে সেটা বিলকিসকে জিজ্ঞেস করলাম। আমি বললাম, কি পানি খাইয়েছো ওনাকে? একদম বেহুশ হয়ে গেল। বিলকিস আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা বুচকে হাসি হেসে বলল, কেন? এমনি পানি, আমরা যা খাই তাই তো। না না, দেখলাম বাইরে গেলে আবার বললে সবচাইতে সহজ উপায় জিন প্রবেশ করানোর কথা। আগে তো এমন কিছু দেখিনি বলে মনে হয়। হ্যাঁ শোনো, আজ তোমার মনে একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। ওর কথা শেষ হতেই দেখে আরিফ ভাই উঠে বসলেন এবং ওনার মধ্যে থেকে নারী কণ্ঠ ভেসে আসছে। সুমিষ্ট কণ্ঠী, এমন কণ্ঠ শুনলে যেন 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। সে বলল, আসসালামু আলাইকুম বিলকিস এবং ফিরোজ, আশা করি আপনারা খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। আমি রাজকন্যা ইলহাম, সমগ্র বিশ্বের মারিদি জিনদের রাজা নূর উল আমাল আর আমার পিতা। এই কথা শুনে আমি যেন খুশিতে আনন্দে প্রচন্ড উত্তেজিত হয়ে উঠি, এতটাই যে হুট করে বিলকিসের গানে একটা চুমু দিয়ে বসি। তখন ইলহাম হেসে দেন আরিফ ভাইয়ের শরীরের মধ্য থেকে। আমি বললাম, রাজকন্যা ইলহাম, আমি সত্যি অনেক বেশি আনন্দিত আপনার সাথে কথা বলতে পেরে। আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে আমার। তখন ইলহাম বলল, ফিরদৌস, আপনার সাথে কথা বলেও আমার ভালো লাগছে। আশা করি সৃষ্টিকর্তা প্রদত্ত শক্তিকে আপনি মানব এবং জিন সেবার কাজে ব্যবহার করবেন। সবাই আপনার মতো এত সৌভাগ্যবান নয়। পাশে থাকা বিলকিস বলে উঠল, ইলহাম বোন আমার, এখন কালক্ষেপণ করার সময় নেই। আমি চাই না আরিফ ভাই এভাবে খুব বেশি সময় থাকুক। আমি তোমাকে মূলত স্মরণ করেছি আরিফ ভাইয়ের বউ নিবেদিতা সম্পর্কে বিস্তারিত খবর জানার জন্য। আর আমার বিশ্বাস তুমি একমাত্র পারদর্শী এই কাজে, যেহেতু আমি আজ করতে পেরেছি যে শক্তিশালী কোনো ইফরিত জিন হয়তো বা নিবেদিতার শরীরে কালো জাদু করে পরজীবী হিসেবে বসবাস করছে। এরপর 2 থেকে 3 মিনিট কেটে গেল, কোনো সারা শব্দ নেই। হঠাৎ আবারও আরিফ ভাইয়ের শরীরটা বেঁচেতে আপনা আপনি পড়ে গেল। তবে এবার আর মাথায় আঘাত পায়নি সে, মানুষের উপরে মাথাটা পড়েছিল। বিলকিস তখন বলল, ইলহাম চলে গেছে। আমি বললাম, এভাবে না বলেই কিভাবে কি? হ্যাঁ, আরিফ ভাইয়ের জ্ঞান ফিরে এলে বিলকিস বলল, ভাই এখনকার জন্য কাজ সম্পন্ন হয়েছে। যে পানি আপনি পান করেছিলেন না, সেই পানির সাথে আমার জিন বোন ছিল, ওভাবে সে আপনার শরীরে প্রবেশ করেছে। ও আচ্ছা আচ্ছা, আমার শরীরটা বহু দুর্বল লাগছে না বা? বিলকিস বলল, জিন মানুষের ভেতরে প্রবেশ করলে তার শরীর এমন দুর্বল হবেই। বলে বিলকিস উঠে টেবিলের দিকে চলে গেল। এক বাটি খেজুর এনে সামনে রাখলো আর বলল, এগুলো খান, আশা করি দ্রুত সুস্থ হয়ে পড়বেন। আরিফ ভাই কয়েকটা খেজুর খেয়ে ঘুমিয়ে পড়লেন কার্পেটের উপরে। আমি ওনার ঘর থেকে চাদর এনে ওনার শরীরের উপরে বিছিয়ে দিলাম। আমি তখন বললাম, বিলকিস, আরিফ ভাইকে একটু সুস্থ হতে দাও। দেখবি কিভাবে প্রশ্ন মানে জর্জরিত করে জিন বোনকে কিভাবে বোন হলো, কিভাবে পানির মাধ্যমে জিন প্রবেশ করলো, হ্যান ত্যান কত কিছু। আচ্ছা ভালো কথা, আমাকে বলো তো, পানির মধ্যে কি করে ইলহাম ওনার শরীরে প্রবেশ করলো? বিলকিস বলল, তোমার খেয়াল আছে
আমি বাইরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য পানির গ্লাস নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার সামনে তো গেলে। হ্যাঁ, আমি বাইরে যাবার আগে স্মরণ করেছিলাম ওকে, আর ও এলে আমি ওকে পানিতে মিশে যেতে বলি, ব্যাস এই তো। কিন্তু পানিতে করে যদি ইলহাম ওনার শরীরে প্রবেশ করেই থাকে, তাহলে তো যে কোনো জিন পানির মাধ্যমে আমাদের শরীরেও প্রবেশ করতে পারে। আমার কথায় বিলকিস হাসলো আর বলল, মনে তো হচ্ছে সেকেন্ড আরিফ ভাই হাজির হলো আমার সামনে। ওনার কথা না হাসে পারলাম না, দুজন বেশ খানিকটা হাসলাম। ওর চোখের দিকে চোখ রেখে বললাম, এই হাসিটা সারা জীবন এভাবে দেখতে চাই বিলকিস। দেখবে আমি তো আছি, তাই না? এত ভয় কিসের? ভয় ভদে ভালোবাসা, ভদে ভয়, আবার ভদে হারাবার ভয়, এই আর কি। থাক, এমন সাহিত্যিকের মতো কথা বলা লাগবে না। তবে শুনো, আমি চাই প্রতিদিন যেন তোমার মুখটা দেখে আমার ঘুমটা ভাঙে। এর পরের দৃশ্যটা আর নাই বা বললাম। বিলকিস বলল, আর না ফিরোজ, আমার আমল নষ্ট হোক সেটা আমি চাই না। আমি বললাম, হ্যাঁ আমিও চাই না। দুজনের মধ্যে সামনে নিলাম। এরপর ও আমাকে জিজ্ঞেস করলো, কি যেন বলছিলে ফিরোজ? আমি বললাম, পানি জিনের মানব শরীরে প্রবেশ নিয়ে। ও হ্যাঁ, যাই হোক শোনো, মানুষের শরীরে জিন এভাবে কোনোদিন প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে অনুমতি দিচ্ছে। কিন্তু আরিফ ভাই তো অনুমতি দেয়নি। ও ফিরোজ, বাচ্চাদের মতো প্রশ্ন কেন করছো বলো তো? কারণ আমি তো বাচ্চাই বলি হেসে দিলাম। বিলকিস হাসি থামিয়ে রাখতে পারলো না। তখন আমি বললাম, আচ্ছা শোনো, আমি বুঝতে পেরেছি আরিফ ভাই মনে মনে আগে নিয়ত করেছিল যে তুমি জিনকে শরীরে প্রবেশ করাবেন। এই নিয়তের মাধ্যমে ইলহাম ওনার শরীরে প্রবেশ করতে পেরেছে, তাই তো? একদম তাই। তো বুঝেও কেন অবুঝের মতো প্রশ্ন করেছিলে বলো তো? এমনি তোমার মুখ দেখে বিশ্লেষণ করতে ভালো লাগে, তাই আর কিছু না। আমাদের খুনসুটির মিষ্টি মুহূর্তটা বেশি সময় পার হতে দিল না শয়তান জিন। ফ্ল্যাটের প্রতিটা জানালার ইট মারার মতো শব্দ পেলাম আমরা। আমাদের আর বুঝতে বাকি রইল না, অপশক্তি আমাদের চারপাশে ঘিরে ধরেছে। বিলকিস বলল, ও এসেছে ফিরোজ, ও চলে এসেছে। আমি বললাম, কে এসেছে? ইফরিত জিন চলে এসেছে। ইফরিত আসার কথা শুনে আমি কিছুটা হলেও ভয় পেলাম। ওকে জিজ্ঞেস করলাম, এখন কি করবে বিলকিস? ওরা যদি বাড়ির ভিতরে প্রবেশ করে? না ফিরোজ, কিচ্ছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। কিন্তু এখন হঠাৎ এখানে আক্রমণ করার কারণটা কি বিলকিস? বিলকিস বলল, ইফরিত ব্যাপারটা ধরতে পেরেছে। আমি কাউকে পাঠিয়েছি ওর ব্যাপারে খোঁজ খবর আনতে। এইটা হয়তো একদমই পছন্দ হয়নি ওর, ব্যাস সরাসরি লাগতে এসেছে। ইলহামের যদি কোনো ক্ষতি করে বসে? না, সেটা পারবে না, কিংবা করবেও না। ওদের টার্গেট একমাত্র আমি আর তুমি, সুতরাং ইলহামকে নিয়ে ভয় নেই। এমন সময় বিলকিস হঠাৎ বলল, ফিরোজ, আমি ইফরিত শয়তানের মুখোমুখি হতে চাই, আমি দেখতে চাই সে কে। বিলকিস একবার কোনো সিদ্ধান্ত নিলে তাকে আর সিদ্ধান্ত থেকে সরানো বেশ কঠিন হয়ে যায়। তারপরে বললাম, এটা না করলে কি হতো না? একটু তো ইলহামের জন্য অপেক্ষা করতেই পারতে, তাই না? নাকি ইফরিত যদি তোমাকে বড় কোনো ক্ষতি করে ফেলে? না ফিরোজ, আমি ওর সাথে লড়াই করতে যাব না। যোগাযোগ স্থাপনের কোনো ব্যবস্থা করতে পারি কিনা সেটা চেষ্টা করব। তুমি আরিফ ভাইয়ের পাশে থাকো, আমি উপরের কোনায় ঘরের বারান্দায় গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। যদি 10 মিনিটের মধ্যে ফিরে না আসি, তবে এই পাতাটা একটা শুকনো গাছের পাতা ধরিয়ে দিয়ে বলল, আগুনে চালিয়ে দিবে। বলেই হন হন করে চলে গেল। প্যান্টের পকেটে পাতাটা ঢুকিয়ে আমি মনে মনে ভাবছিলাম, আমিও যাবো কিনা। ও চলে গেলে নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি আরিফ ভাইকে বলে রেখেই ওর পিছু পিছু চলে গেলাম। ও সাদা চাদর নির্দিষ্ট দোয়া কালাম পরে বারান্দায় দরজা খুলতে দমকা বাতাস এসে ওকে উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা তৈরি হলো। ও ওর হাত উঁচিয়ে ধরে রীতিমতো মুঠো করে নিয়ে বলল, তুই কি আমি জানি না, তবে তুই এখানে কেন এসেছিস? আমার খুঁজে এসেছিস, তাই তো? যদি তাই হয়ে থাকে তবে দয়া করে আমার সামনে থেকে দেখা দে, আমার সাথে কথা বল। বলার সাথে সাথে বাড়ির জানলা যে ঢিল বা ইট মারা তুমুল শব্দ পাচ্ছিলাম, সেটা মুহূর্তেই থেমে গেল। আমি স্পষ্ট চোখে দেখতে পেলাম একটা ধোয়ার কুণ্ডুরি কুণ্ডুভূত হতে হতে মেঘে পরিণত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগলো। আমি সেই দৃশ্যটা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। মনে মনে বললাম,
হায় আল্লাহ, জগতের এই অপার রহস্য আমাকে দেখার সুযোগ করে দিলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আল্লাহ। বলে রাখা ভালো, বাড়ির এই দিকটা পেছনের দিকে নির্দেশ করে এমন এই পাশে আর বাড়ি ঘর নেই বললেই চলে। পেছন থেকে খোলা মাঠ, দূরে কয়েকটা বাড়ি আছে, কিন্তু তা থেকে অবশ্য বোঝার উপায় নেই যে এদিকে কি হচ্ছে। বিলকিস কিছু জিজ্ঞেস করার আগে সে ঝরে পড়া বৃষ্টি থেকে কেমন করে যেন কথা ভেসে আসলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম না, তবে পরে বিলকিসের কাছ থেকে কথোপকথন কি হয়েছিল সেটা অবশ্য জেনে নিয়েছিলাম। তুই তো নিজেকে সরিয়ে নে আমার ব্যক্তিগত বিষয় থেকে। তুই এতটা সহজ সরল মানুষের শরীরে পরজীবী হয়ে বাস করিস, এভাবে তার ক্ষতি করছিস এবং তাকে তার মূল নিয়তি থেকে সরিয়ে দিয়েছিস। এটা কি ঠিক করেছিস? বিলকিসের এমন কথায় মেঘের বৃষ্টি যেন আরো জোরে জোরে পড়তে লাগলো। কেউ যেন তখন অট্ট হাসিতে ফেটে পড়লো আর বলল, মানুষের জ্ঞান যে কতখানি শূন্যের কোঠায় তা যদি তারা অনুধাবন করতে পারত। বিলকিসের এই কথার সারমর্ম বুঝতে পারলো কিনা জানি না, আমিও না, তবে কথাটা নিতান্ত অপমানজনক। বিলকিসও তাই বলল, বেশ, আমিও দেখে নেব এই লড়াই কি জিতে আর কে হারে। মনে রাখিস, আমি বিলকিস হারতে শিখিনি। বেশ, দেখা যাবে। সাথে সাথে দেখলাম সেই ছোট্ট মেঘের আস্তরণ থেকে বিজলির ঝলক, আর সেটা এসে পুরো বিলকিসকে ঝলসে দিল। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি, সাথে সাথে বিলকিসের কাছে যাওয়ার জন্য দরজার কাছে থেকে উঠে চলে যায়। তখন ও চিল্লিয়ে বলে, ফিরোজ, তুমি এসো না, দৌড়ে চলে যাও। আমি কোনো কথা শুনিনি। আমি কাছে যেতেই মেঘ থেকে এক দফা বিজলি নিঃসৃত হলো এবং আমাকে জড়িয়ে ধরে ঢেকে দিল এবং নিচে মেঝেতে ধাক্কা মারে। বিলকিস বলল, তোমার কাছে পাতাটা আছে ফিরোজ? আমি তখন আধমরা অবস্থায় শুয়ে আছি। বিদ্যুতের ছিটাফোঁটা আমার শরীরে আঘাত আনলো। আমার পুরো শরীর যেন নিস্তেজ হয়ে পড়লো। আমি শুধু বলতে পারলাম, আমার পকেটে আছে। বিলকিস পকেট থেকে পাতাটা বের করে ওদিকে আবারও তাকাতে আরেক দফা আগুনের ঝলক এলে পাতাটাকে সামনে ধরা মাত্রই মুহূর্তের মধ্যেই যেন বেগটা পানিতে তলিয়ে গেল। এরপর আবার দমকা হাওয়ায় আমাকে ছুটে গেল। বিলকিস কোনো রকমে আমাকে নিয়ে ঘরের মধ্যে দ্রুত রীতিমতো পানি পান করলো। আমার কিছুটা ভালো লাগতে প্রচন্ড আক্রোশে আমার উপরে ফেটে পড়লো, কেন ওর কথা অমান্য করেছি সেজন্য। পরে আমার ভালো লাগতে শুরু করলো। নিচে নেমে আসি। এই ফ্ল্যাটটা কিছুটা ডুপ্লেক্স ধরনের, কিছুটা, বাট পুরোপুরি নয়। নিচে দেখি আরিফ ভাই তখনও ঘুমাচ্ছেন। বিলকিস বলল, ইলহাম আমাকে এই পাতা না দিলে তো বাঁচতে পারতাম না। আমি বললাম, তার মানে এটা ইলহামের দেয়া? তো আর কি, ওর দেয়াই তো। সাদা সাদা করা পাতাটি অনেক অনেক শক্তিশালী। এমন একটা পাতা বানাতে বাড়িতে 2 সপ্তাহ লেগে যায়। এটাকে আগুনে রাখা মাত্র চারপাশে শয়তান ভর্তি পালিয়ে যায়। যে ধর্মের হোক না কেন, যত বড় শয়তানই হোক না কেন, এমনকি অন্ধ করে দিতে পারে শয়তানকে। আমার ধারণা এটি ইফরিতকে নিস্তেজ করে রেখেছে কিছুদিনের জন্য। এমনটা হলে তো ভালোই হয়। হঠাৎ পাশের টেবিলে রাখা আরিফ ভাইয়ের ফোনটা যেন বেজে উঠল। আমি কাছে যাই, গিয়ে দেখি নিবেতে তার ফোন। ও কথা বলতে না পেরে একটা টেক্সট দিয়ে রাখে, আমি শীঘ্রই তোমার কাছে যেতে চাই আরিফ। নোটিফিকেশন টেক্সট মেসেজ ভেসে ওঠে এবং বিলকিসের বুকে হাসি ফুটে উঠল। আরিফ ভাইয়ের ঘুম ভেঙে গেল। অনেক পরে গিয়ে প্রায় ভোর 3:30টার দিকে। এর মধ্যে মাঝের সময়টা আমি বিলকিসকে জিজ্ঞেস করলাম মেঘ আর বিজলি সম্পর্কে। ও জবাব দিল, ইফরিতি জিনদের একটা অন্যতম শক্তি যে ওরা মেঘের সাথে ভেসে বেড়াতে পারে এবং মেঘ হয়ে বিজলি উৎপন্ন করতে পারে। কিন্তু এটা কিভাবে পারে ওরা ওদের শরীরের বৈদ্যুতিক চার্জ সম্পূর্ণ করে, এটা ন্যাচারাল। আর এই কারণে যখন ওরা ঋণাত্মক চার্জ নিশ্চিত করে, ধনাত্মক চার্জের সাথে মিলে তা বিজলি উৎপন্ন করতে পারে। বিলকিসের কাছ থেকে এমন সব কথা শুনে বেশ ভালোই লাগলো। অজানাকে যেন জানা হয়ে গেল। আরিফ ভাইকে ফোনটা দিয়ে বললাম, ভাবি মেসেজ করেছে, দেখেন তো কি বলেছে। কল দিয়েছিল। মেসেজ দেখে রীতিমতো ওনার মুখে হাসি ফুটে উঠলো। বললো, আপা কাজ হয়েছে মনে হইতেছে, তাই না? আরিফ ভাই অবশ্য জানে না এদিকে কি হয়ে গেছে। তখন ওনাকে সবকিছু জানানো হলো। উনি আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্যই তাহলে আপনার মুখটা শুকনো লাগছে আর আপনার চুলের কিছু অংশ পড়ে গিয়েছে। বলেন কি ভাই? বিলকিস আমাকে তো বলেনি।
বিলকিস তখন মিটমিট করে হাসতে থাকে, আমাকে বলে, যাও হাত মুখ ধুয়ে এসো। ইচ্ছে করেই বলিনি। এরপর আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় আমাদের দুজনের একটু ঘুমানো প্রয়োজন আরিফ ভাই। জিয়াপা, অবশ্যই ঘুমাবেন, আমি একটু নিবেদিতার সাথে কথা বলি, কেমন? হ্যাঁ হ্যাঁ বলুন না, পরে আমাকে জানাবেন কি অবস্থা। যতদূর মনে হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে বেশ ভালো বোধ করবে। আমি মাথার চুল ধরে একটু প্লেট নিয়ে রীতিমতো আরিফ ভাইয়ের কাছে দিয়ে এলাম। ততক্ষণে উনি ওনার ঘরে নিবেদিতার সাথে কথা বলছে। আমি আরেকটা প্লেট নিয়ে বিলকিসের দরজায় কড়া নাড়লাম। বিলকিসের দরজা খুলে দিলে আমি ওর বিছানার উপরে বসলাম। ও বলল, নিজের ঘরে গিয়ে খেতে। তোমার খিদে নেই বুঝি? আছে তো, কেউ তো ডেকে একবার খাওয়ায় না, তাই নিজে হাতে খাই। খাবার নিয়ে এসেছি এমনিতে, খাও বলি খাইয়ে দিতে লাগলাম। ভাতের সাথে আলু দিয়ে রুই মাছের তরকারি, আমারই রান্না করা। খেতে খেতে বলল, ফিরোজ, আমাকে ওয়াদা করো এরপর থেকে আর কখনো আমার কথার বাইরে যাবে না, বলো? আর আজ কিন্তু অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। আচ্ছা, আমি তোমার কথার বাইরে যাব না এরপর থেকে, ঠিক আছে? সমস্যা নেই। নিজের তো খাচ্ছ না। খাই তো। শোনো, আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। কি বলো না, কি অনুরোধ? তুমি কি ইলহামকে বলতে পারবে আমার শরীরে প্রবেশ করতে? কেন? সেটা কেন করা লাগবে? আমি বললাম, তোমার নিশ্চয় মনে আছে মেহরানের কথা, আমার সেই জিন বন্ধুরার কথা মনে আছে? বিলকিস বলল, হ্যাঁ। তুমি কি মেহরানের খবর নিতে চাও? চাই তো। ও আমার শরীরে প্রবেশ করেছিল, প্রায় ঘন্টা দুয়েক আমার শরীরের মধ্যে ছিল। বেশ, আমি ওকে অনুরোধ করে দেখবো ফিরোজ, হলে বেশ ভালো হয়। সেই 2015 পর থেকে আমি ওর কোনো খোঁজ পাইনি। আমারই ভুল ছিল, আমার দোষে ও কখনো আমার কাছে ফেরত আসেনি। থাক, মন খারাপ করো না, আমার পেট ভরে গেছে। এখন নিজে আর একটু খেয়ে যাও, ঘুমাও কিছু সময়, ঠিক আছে? আমার ঘুম ভাঙলো পাশের ঘরের আরিফ ভাইয়ের হাসির শব্দে। ওনার ঘরের দরজাটা খোলা ছিল। আমি উঠে করিডোরের ওনার ঘরের দিকে তাকাতে আমার ভেতরে যেন ইশারা করেন। ফোনটা রেখে বললেন, ভাই, আমার মনে হয় নিবেদিতাকে ছেড়ে গিয়েছে সেই ইফরিত জিন। তো এখন আসার জন্য একদম পাগল হয়ে গেছে। আমি হয়তো বা 2-3 মাসের মধ্যে ওরে নিয়ে আসতে পারবো, কিন্তু একটা ব্যাপার অবশ্য আমাকে একটু ভাবাইতেছে। আমি বললাম, কি বলেন তো? বলতেছিলাম কি, ওই অমাবস্যায় তো শরীরটা কেমন যেন জুড়ায় যায়, ব্যথা করে, বিশেষ করে মাঝরাতে খেয়াল করে আছে। খেয়াল আছে কথাটা? হ্যাঁ, সেটা তো গত রাতেও ছিল। এইটা কি পরিবর্তন আসেনি? ভাই, আমার বিশ্বাস যে এটার সাথে জিনে থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। এত ঘাবড়াবেন না, আপাতত ভালো সময়টা উপভোগ করে নিন। আপাতত? হ্যাঁ, কারণ বিলকিসের মতে ওই সাদা জাদুর পাতা ব্যবহার করে ইফরিত কিছুদিনের জন্য নিস্তেজ হয়ে আছে। আপনারা কি মনে হয় না সে আবার নতুন শক্তি নিয়ে আবার নতুন কৌশলে ফিরে আসতে পারবে? হ্যাঁ। আমার কথা শুনে আরিফ ভাই মন কিছুটা খারাপ হয়ে গেল। সেটা দেখে বললাম, ভাই চিন্তা করবেন না, আমরা তো পাশে আছি। আপনি যেভাবে পারেন ওনাকে দ্রুত এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। এখন তো ভারতে গিয়ে শুধু ভিসাটা নেওয়া বাকি আছে, তাহলে এখন ভারতে যেতে বলেন ওনাকে। ওনার ঘর থেকে বেরিয়ে এসে বিলকিসের ঘরের সামনে গিয়ে ওর দরজার কড়া নাড়তে ও বলল, ফিরোজ, আমি এসেছি, কাপড় পাল্টাচ্ছি। ইলহাম খবর দিয়েছে, এসে বলছি তোমাদেরকে। বাইরে থেকে জিজ্ঞেস করলাম, খবর কি ভালো নাকি মন্দ? দাঁড়াও, দাঁড়িয়ে তো আছি। এমন সময় মুখের উপরে দরজা খুলে দিল। আমাকে বলল, ইলহাম অনেক চেষ্টা করেও তো রীতিমতো কোনোভাবে নাকি নিবেদিতার সম্পর্কে খোঁজ পায়নি। অবাক হয়ে আমি বললাম, কারণ কি? বিলকিস বলল, কারণ কোনো ঘুল প্রজাতির জিনি নিবেদিতার সম্পর্কে খবর আনতে রাজি হয়নি। ও কি নিবেদিতার এলাকায় গিয়েছিল? ওর পরিবারের সম্পর্কে সবকিছু জানতে পেরেছে? না না, ওর একার পক্ষে সম্ভব হয়নি, কারণ ওই এলাকায় নাকি ইফরিত শয়তানের বেশ প্রভাব রয়েছে। ও একা গেলে বেশ বড় বিপদে পড়বে, যুদ্ধ লেগে যেতে পারে। তবে ইলহাম কিছুটা ধারণা করছে, যেহেতু ঘুরেরা কোনোভাবে খবর দিতে রাজি হয়নি। কিন্তু কি সেটা? এর আগে বেশ কয়েক বছর আগে কোনো ঘুলকে এক ইফরিত শয়তান মেরে ফেলেছিল খবর পাচার করার অপরাধে। আর সেই জিন খবর আনতে গিয়েছিল, তাকেও মারতে গিয়েছিল, কিন্তু পারেনি, সে পালিয়ে বেঁচেছিল। 1971 সাল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়
স্বামীর রাজাকার হিসেবে আবির্ভাব ঘটার পর রীতিমতো সরফরাজ খানকে প্রচন্ড ভালোবাসা সত্ত্বেও স্ত্রী রাবিয়া তার 3 মাসের বয়সী বাচ্চা সকিনাকে নিয়ে বাপের বাড়ি ফেরত যায়। সে আমলের গরুর গাড়ির প্রচলন ছিল। রাবিয়ার বাবা বাড়িতে যেতে গরুর গাড়িতে পুরো 1 দিন লেগে যেত। এত সময় লাগার তরুণ সে মাঝপথে 2 দফা থামতো তার 2 আত্মীয়দের বাড়িতে। 1 রাবিয়ার আপন চাচি শাশুড়ির বাড়িতে, 2 রাবিয়ার আপন খালার বাড়িতে। তো সেবারও তার ব্যতিক্রম হলো না। প্রথমে উঠল বৃদ্ধ চাচি শাশুড়ি আতিয়াদের বাড়িতে। বয়স 70-এর কাছাকাছি হলে কি হবে, তখনও সে নিজের কাপড় নিজেই তো পরিষ্কার করে, সাথে সাথে বাড়ির অন্য লোকের কাছেও সে নিজে সামলাচ্ছে। বাড়িতে সে একাই থাকে, কারণ স্বামী বহু আগেই মারা গেছে এবং একমাত্র শহরে থাকে কলেজ শিক্ষক। বুড়ি আতিয়ার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেলে রাতের খাওয়া শেষ করে রাবিয়া তার সন্তানকে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু বিভিন্ন ধরনের দুশ্চিন্তায়, বিশেষ করে স্বামীর চিন্তায় কোনোভাবে ঘুম আসছিল না। এরই মধ্যে রাবিয়া পাশের ঘর থেকে চিৎকার শুনতে পায়। এই আওয়াজ তার নিজের কাছে বেশ পরিচিত, কারণ স্বামীর সাথে মিলনের সময় না চাইলেও প্রতিবেশীর কথা ভেবে মুখ দিয়ে আপনা আপনি এমন শারীরিক সুখের শব্দ চলে আসে। বাড়িতে কেবল বয়স্ক আতিয়া চাচি, সে আর বাচ্চা সকিনা আর গাড়িয়াল শমসের বিয়া। তাহলে কি এত রাতে? বাচ্চাকে ভালো করে শুইয়ে দিয়ে রাবিয়া যায় পাশের ঘরে একটা কান পাততে। যেখান থেকে শব্দটা আসছিল সেটা ছিল খাবার ঘরের, সেখানে কিনা রীতিমতো গাড়িয়াল শমসের ঘুমাচ্ছেন। রাবিয়া এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে বুড়ি চাচি আতিয়া আর গাড়িয়াল শমশের মিলন রীতিমতো লিপ্ত হচ্ছে। তওবা পড়ে দ্রুত ঘরে ফিরে আসে, কিন্তু তারপরেও নিশ্চিত হতে একবার চাচির ঘরে উকি মেরে আসে, কিন্তু না, চাচি তো ঘরে ছিল না। রাবিয়া ঘরে এসেও দরজাটা হালকা হালকা চাপা দিয়ে রীতিমতো চিরাগটা একটা কোনায় আলো কমিয়ে সরিয়ে রাখে। আর এমন অবস্থা শুনে রীতিমতো যে দরজার বাইরে তাকালেও রীতিমতো বোঝা যায় না। রাবিয়ার সন্দেহকে রীতিমতো সত্য করে আতিয়া চাচির ঘরের দিকে রীতিমতো বেরিয়ে যায়। সে রাতে রাবিয়া আর ঘুমাতে পারল না। পরদিন রাবিয়া গাড়িয়াল শমশের বাড়িতে ফেরত চলে যেতে বলল এবং ওখানে থাকতে ভালো লাগছিল বলেই চাচির কাছে চলে যায়। রাবিয়া সে সোজাসাপটা মানুষ, তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছিল বলে সে চাচিকে এই ব্যাপারে নিয়ে জিজ্ঞেস করতে চায় শমশের চলে যাবে। এবং সকিনাকে বুকের দুধ খাইয়ে বিকেল বেলা খুব ঘুম পাড়িয়ে সে উঠোনে চলে আসে চাচি শাশুড়ির কাছে। সে তখন বসে বসে সুপারি কাটছিল আর বলছিল, কি রে রাবিয়া, রাইতে ঘুমায় না বেরি? রাবিয়া বলল, না হয় না চাচি। জানি কি জিগাবা? জানেন তাহলে? জানি না, আবার বেবা খবর আমার জানা। কিসের লাইকা থাইকা গেলা? ও হন, কি লাইকা পাশে তাইসা বললা বলো তো? আমি জানি আপনি হেতি লগে রাইতে শুইছেন চাচি। সুপারি কাটতে কাটতে এক দীর্ঘশ্বাস ফেলে বুড়ি আতিয়া হাসতে হাসতে রাবিয়ার দিকে তাকালো আর বলল, শুইছি তো, খামই শুইছি। খাম? কি এর খাম? এটা যদি জানবার চাস, দেখবার চাস, তুই আজ রাইতে সখিনা ঘুম পাড়ায় আমার ঘরে চলে আসিস। তোরে একটা জাগাত নিয়ে যা মনে। আধার রাত নামতে দেরি হলেও কখনো হানাদার বাহিনী চলে আসে। মানুষ সেই ভয়ে তটস্থ হয়ে থাকে, তাই সে যত দ্রুত পারে ঘরে ঢুকে পড়ে। যদি অত্র এলাকায় তখন কিংবা কখনো হানাদার বাহিনী প্রবেশ করেনি, তারও অবশ্য রহস্য আছে, যা কিনা আমরা পরবর্তীতে জানতে পারবো। বাচ্চা সকিনা সে রাতে সকাল সকাল নিজের রাতে ঘুমিয়ে পড়লে রাবিয়া বসে বসে চিরাগেরা আলোয় কাঁথা সেলাই করেছিল সকিনার জন্য। এর মধ্যেই হঠাৎ ব্লাউজ ছাড়া শুধুমাত্র একটা কালো শাড়ি পেঁচিয়ে বুড়ি আতিয়া রাবিয়ার ঘরের দরজাটা রীতিমতো কাছে গেল। বেটি আমার লগে আয়। বুড়ি আতিয়ার পিছে পিছে রাবিয়া হাঁটতে লাগলো। আতিয়ার হাতে একটা হারিকেন থাকলেও আরো প্রায় নিভু নিভু হয়ে গেছে। প্রায় মিনিট 20 হাঁটার পর তার একটা 15 বরজের পাশে এসে থামলো। পাটকাঠির তৈরি বেশ বড় পানের বরজ, এবং রাবিয়ার জানা মতে এটি আতিয়া দেবী।
বরজের ভেতর প্রবেশ করে দক্ষিণ পশ্চিম কোণায় চলে গেল ওরা। রাবিয়া হারিকেনের আলোয় দেখলো, যা দেখে বুঝতে পারলো এই বরজের অনেক দিন পান চাষ করা হয়নি। হঠাৎ আতিয়া থমকে দাঁড়ালো, রাবিয়াও থমকে দাঁড়ালো। রাবিয়া চিৎকার দিতে যাবে এমন সময় বুড়ি আতিয়া আর রাবিয়ার মুখ চেপে ধরলো। আশেপাশে ত্রিসীমানার মধ্যে কোনো মানুষের বসবাস না থাকলেও রাবিয়া আর আতিয়া পায়ের সামনে যা পড়েছিল তার কানে আওয়াজ গেলে বেশ সমস্যা হতে পারত। দুটো চাঁদ গোগরা সাপ একে অপরকে রীতিমতো জড়িয়ে ধরে মিলনের রক্ত হলো। সঙ্গমের সময় সাপ এমন সময় শব্দ করে রাবিয়া তার বাপের জন্ম শোনেনি। শুনবে কি করে? এমন পরিস্থিতিতে সম্মুখীন তো সে আগে কখনো হয়নি। সিলাস কেন বেটি, চল চল বাইরে চল, রানী রাজার লকে মিলতাছে। ভয়ে রাবিয়ার কিছুই যেন বলতে পারছে না, থরথর করে কাঁদছে। আরে বেটি কাশিস না, আমাকে রানীর লগে আইস কয়তা কবি। যে সাপ দেখছোস ওইটা তো সাপ না, আমাকে রানী হচ্ছে সাপ। কি কইতাছো শাসি? হাসা কইতাছি। জিনের লগে আজ দেখা করবি তুই, জিনের লগে দেখা করবি। এসব শুনে রাবিয়ার শরীর যেন থরথর করে কাঁপছিল। সেই সাথে আতিয়ার পায়ে ধরে বলছিল, চাচি চাচি বাড়িতে চলেন না, বাড়িতে চলেন। আরে বেটি শুনে ভয় পাস কেন? শোন, যদিও মন খরচ তো রানী কিন্তু বেজার হইয়া তোর মাইয়ারে ক্ষতি করব। এই কথা শুনে রাবিয়া যেন থমকে গেল, চুপ হয়ে গেল। আতিয়া তখন হেসে বলল, আরে তোর ভয় দেখি করতেছি। শোন, তন রাইতের ঘটনা সব সাই সুদি ভয় বসা থাকবে। হঠাৎ পাশ থেকে জোপের মধ্যে যেন আওয়াজ হতে শুরু করলো। বুড়ি তার নিচের হাতে থুতু দিয়ে রাবিয়ার কানে একটা কষে থাপ্পড় মারলো। রাবিয়া সেখানেই পড়ে গেল। রাবিয়ার জ্ঞান ফিরতে বেশি সময় লাগলো না, কিন্তু কোনো কিছুতেই যেন তার নিয়ন্ত্রণ নেই। একজন মহিলার সুরেলা মিষ্টি কণ্ঠ সে যেন শুনতে পাচ্ছিল, সাথে ছিল বৃদ্ধা আতিয়ার কণ্ঠ। জানি কাল রাতে আপনার জন্য যদি ভালো লাগে তাই সেটা আমার লাগবো, বিরাট কিছু আহ্বান। আপনি কবে আবার ফেরত আইবেন? 3 সপ্তাহের চোটলায় যাব, তারপর আবারও ফেরত আসবো। তবে এবার নিজেকে প্রস্তুত রাখিস, কেমন? আর এই রাবিয়া যেন কোনোভাবে কোনো কথা কারো কাছে না বলতে পারে। যদি কিছু প্রকাশ করে না, জানি কিছু করার পর বেশি তো আপনার কথা শোনাইছে, আর আমি তারে সব খুলে বলুম নে। তাই জট লাগিয়ে সেটা শুধু একটু খোয়া যাইতেন যদি। মুসলমানরা যেমন হজ করে, হজে সারা দুনিয়ার মুসলমানরা মহাসম্মেলনে ঘটে সৌদি আরবে, তেমনই জিনদের মধ্যে আজাজিল বা হারিসের উপাসনা করি বা ইবলিসের উপাসনা করি। বিশেষ করে আমাদের জাতির জিনেরা জটলাতে গিয়ে পিতা ইবলিসের উপাসনা করে। শয়তানি শক্তি এবং বিদ্যার প্রসারে 3 সপ্তাহ উৎসর্গ করে আসি। এখন আসি রাবিয়া, এই মেয়ের যত্ন নিস। এই কথা শেষ হওয়া মাত্রই রাবিয়ার চোদ্দোর যেন উল্টে মাটির উপরে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবলিসের নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের মধ্যেও সম্মানী, তার 4টি পাখা ছিল। আবু জায়েদ হাসান কাদাতাহ প্রমুখ বলেন, ইবলিস জিনের জাতির আদি পিতা। যেমন আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, তেমনি সে ফেরেশতা নয়। গ্রিক ভাষায় তার নাম জাজিল, আর আরবি ভাষায় হারিস। আবারও বর্তমান সময় ফিরে আসি। 2017 সাল, পর্তুগালের রাজধানী লিসবন। বিলকিসের কথায় আমি বললাম, তাহলে এখন কি করা যাবে? আর যে জিন পালিয়ে গিয়েছিল তার কি কোনো খোঁজ পাওয়া সম্ভব না? মানে ইলহামকে কোনোভাবেই খোঁজ দিতে পারবেন না? হ্যাঁ না ফিরোজ, তুমি তো জানো সকল বর্তমান গোপন এবং অতীতের গোপন খবর গোলচিনেরা কেনাবেচা করে। এখন ওরাই শুধু মুখ খুলতে সাহস পায় না, তবে তো কোনোভাবে খোঁজ পাওয়া সম্ভব হবে না। তার মানে কি যে ইফরিত অতীতের খোলকে মেরেছিল শুধুমাত্র খবর পাচার করার কারণে? আমার বিশ্বাস একই ইফরিত জিনের সাথে আমরা খেলা করছি। তা না হলে কোনেরা নিবেদিতার ব্যাপারে কোনো খোঁজ খবর দিতে চাইবেই বা না কেন? একদম ঠিক বলেছ ফিরোজ, এটাই আমার মাথায় এসেছে। বেশ জটিল একটা সমীকরণ দাঁড়িয়ে গেছে এখানে। পাশ থেকে আরিফ ভাই শুধু আমাদের কথাটা শুনতে লাগলেন, কিছুই বললেন না। হয়তোবা আমাদের কথা ধরবার চেষ্টা করছিলেন। তো
তো বিলকিস, একটা কথা, যেহেতু ঘোলে না কিছু বলেনি, তো এখানে ইলহাম কিভাবে ব্যাপারটা ধারণা করেছে? মানে ওর ধারণার উৎসটা কি? ও নিশ্চিত কিছু জানে, না হলে কিভাবে এটা বললো বলো তো? হ্যাঁ, সেই ব্যাপারে ইলহাম আমাদেরকে বলেছে। আজ থেকে প্রায় আরো বেশ বছর আগে খবর পেয়েছিল, মানে ব্যাপারটা জিনের মধ্যে রটে যায় যে এক শয়তান শক্তিশালী ইফরিত নাকি এক ঘুলকে মেরেছিল। আর ও এটাও জানে যে ঘুলদের মধ্যে যদি কোনো নির্দিষ্ট ব্যাপারে নীরবতা থাকে, তবে এইটা নাকি সে ইফরিত জিনকে নিয়ে শয়তানের নাকি ঘোলেরা ভয় পায়। পুরো ঘোল জাতির জিন হুমকি দিয়েছিল যে তার ব্যাপারে যদি কিছু বলা হয়ে থাকে তবে কাউকে ছেড়ে দিবে না সে, যেহেতু ওদের কাজকে কেউ প্রচুর বিনিময় খবর পাচার করা, তাই ঘোলেরা এই ব্যাপারে মুখ খুলতে চায় না। কে চাইবে একটা শয়তান জিনের খবর পাচার করা আর মৃত্যুবরণ করতে? আমি বললাম, তাহলে তো ধারণার সাথে এটা স্পষ্ট মিলে যাচ্ছে। নিবেদিতার সাথে থাকা সে ইফরিতি জিনটাই হলো ওই একই জিন যে কিনা ঘোল পিশাচকে মেরে ফেলেছিল। আর এই কারণে ঘোরেরা নিবেদিতার সঙ্গে খোঁজ খবর দিতে চাচ্ছে না। নিবেদিতার কথা আসলে তো চলে আসবে শয়তান ইফরিতটার কথা, তাই ওরা কিছুতেই জানাতে চাইছে না। এখন ইলহাম কি আর কোনোভাবে খোঁজ খবর নিতে পারবে? কি মনে হয়? এই মুহূর্তে একটাই কথা মাথায় আসছে ফিরোজ। কি সেটা? তুমি বলেছিলে তোমার বন্ধু জিন মেহরান নাকি টাইম ট্রাভেল করার ক্ষমতা আছে, মানে সে অতীত থেকে বর্তমানে আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, মেহরান আমাকে বলে গিয়েছিল, এবং ওর 3 বোনেরই কেবল নাকি এই ক্ষমতা আছে জিনদের মধ্যে। ওরা জিনদের মধ্যে খুব সম্মানী এবং খুব ক্ষমতাশীল। পাশ থেকে আরিফ ভাই এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, ভাই আমার সাথে জিন ছিল, আগে তো বলেননি। হ্যাঁ, অনেক কিছু তো বলা হয়নি আরিফ ভাই, জানবেন, ধীরে ধীরে জানবেন, চিন্তার কিছু নেই। এরপরে হঠাৎ করে দরজারে ঠক ঠক করে আওয়াজ হলো। আমার মনে হলো মেহরান এলো না তো। চলুন চলে যাই অতীত সময়। 1971 থেকে 72 সাল, মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পরবর্তী সময়। বুড়ি আতিয়া রাবিয়ার মুখে পানি ছিটিয়ে দিলে তার জ্ঞান ফিরে আসে। তারপর কোনো রকমে ওর দুর্বল শরীর নিয়ে আতিয়ার সাহায্যে ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। আসার সময় সারা পথ রাবিয়া কোনো কথা বলেনি, না বলেছে আতিয়া। বাড়িতে এসে দেখলো ছোট সকিনা তখনও বেঘরে ঘুমাচ্ছে। আতিয়া রাবিয়াকে শুয়ে দিয়ে নিজের ঘর থেকে 1 কাপ দুধ এনে খাইয়ে দিল। রাবিয়া ঘুমিয়ে পড়লে আতিয়া ঘুমাতে চলে গেল। সকালে ঘুম থেকে উঠার পর রাবিয়া মাথাটা যেন ঝিমঝিম করতে থাকে। এটা দেখে আতিয়ার চাচি বাচ্চাটাকে সামলাচ্ছিল। চাচি, কাল রাতে কি হয়েছিল? ও হনসিয়া, তোরে পর কমনে আপনি আমার কানে থাপ্পড় মারছিলেন, এরপর কি হয়েছে আমি স্বপ্নে দেখছি। শরীরে কণ্ঠে কেরা যেন কথা কইতেছিল। রানী তোর শরীরে রানী ঢুকায় কথা কইতেছিল। এই কথাটা শুনে রাবিয়া শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে। আতিয়া 1 গ্লাস দুধ এনে রাবিয়াকে দিয়ে দিল এবং রাবিয়া তার পাশে রেখে দিলে বুড়ি আতিয়া বলে উঠল, কি রে বেটি, দুইটা খাওয়াইল, বল পাবি শরীরে? খামো, তয় আমারে খোলাসা না করলে আমার ভালো ঠেকতেছে না। শোন বেটি, তোর মাইকা পোলা ভালো, রানী তোর শরীরে ঢুকছে, মানে রানী মা তোরে পছন্দ করছে। রানী হেতে কি জিন? হ, শয়তান কোরআনি। আপনি শয়তান চিনতে লগে ভাব ধরছেন? চুপ বেটি, এমন কথা কইস না। শয়তান কি আর ভালো কি? আজকে আমি ভালো কইরা চলাফেরা করতেছি বলে কার লেখা? আল্লাহর লেখা, আবার কার লেখা? সেনা এই রানীর লেখা। নাউজবিল্লাহ চাচি, আপনি এটা কি করতেছেন? তবা তবা, আল্লাহ আপনারে মাফ করুক। আপনি এলাকা কারিয়ার লকে বালাইতেছেন। আল্লাহ গো, আমি মিলছি রানীর খুশি করানোর লেখা, আর আমার লকা থাইকার রানীও মিলছি, কিন্তু হেডি এটা বুঝে না।
এই বলে হাসি দিল সে বুড়ি। বুড়ি আতিয়ার মুখে এমন কথা শুনে রাবিয়া রীতিমতো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এরপর সে বিছানা থেকে কোনো রকমে উঠে হাত মুখ ধুতে গেলে হঠাৎ আবিষ্কার করলো সে তার শরীরে এক নতুন উত্তম খুঁজে পাচ্ছে, এক নতুন শক্তি যা কিনা সখিনার জন্মের পর থেকে এরকম হারিয়ে ফেলেছিল। ব্যাপারটা সে মনে মনে রাখলো, কিন্তু এটাও সত্য যে মনে কোনো এক কোণে রীতিমতো অজানা ভালো লাগা বোধ করতে লাগলো। সে যেন অজানা কারণে জিনের এই রানীকে মনে মনে পছন্দ করতে শুরু করলো। হাত মুখ ধুয়ে এসে সে আবারও তার চাচি শাশুড়ির কাছ থেকে বাকি ঘটনাটা জানতে চাইলে বুড়ি আতিয়া বলা শুরু করলো, রানী লকে আমার মেলা আগে থেকে সম্পর্ক। মেলা কাল আগে একবার এক শয়তান বেটি জিন আমার পিছে লাগছিল, তখন রানী আমার রক্ষা করছিল। সেই সব কথা বাদ দিই, এখন শোনো, তোর তো প্রশ্ন আসছিল আমি কে লেখা গাড়িওয়ালার লগে মিলাইছি। রানী মাঝে মধ্যে আইসা আমার শরীরে ভর করে, আমার শরীর থেকে সে নিজের শক্তিরে রক্ষা করে, আর মাঝে মধ্যে আমারে কয় মানুষের লগে মিলতে, তখন সেও আমার লগে মিলে, আর সে মানুষের লগে মিলে জাদু কইরা, তাতে কইরা তার শক্তি আরো বাইরা যায়। কি কও চাচি? এর মানে রানীকে খুশি করানোর লাইকা আর নিজেরে শক্তিশালী করতে তুমি গাড়িওয়ালার লোকে মিলছো? হ, আর তোরে তো অন কইছি না এই গ্রামে কোনো মিলিটারি ঢুকবার পারতো না। কি এর লাইকা জানিস? এই রানীর লইকা। এর কিছুদিন পরে রাবিয়া তার শিশু কন্যা সখিনাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। সেখানে থেকে যায় স্বামীর সংসারে ফেরত আসার কিছুদিন আগ অবধি, কারণ পরে সে আবারও এই চাচির কাছে ফিরে আসে, তবে নিজের প্রয়োজনে। আর বুড়ি আতিয়ার সাথে কথা সত্য হয়। আশেপাশের কিছু গ্রাম, এমনকি রাবিয়ার গ্রামে হানাদার বাহিনীর ঘরে প্রবেশ করলেও রীতিমতো আতিয়াদের গ্রামে এত হিন্দু থাকলেও তারা ঠোকেনি। কিন্তু কেন বা ঢুকতে পারেনি? এক অজানা দৈব বলে। ভালোবাসার মানুষকে দেখে দূরে থাকার যন্ত্রণা একা একা একটা মেয়েকে বড় কষ্টের সাথে যোগে রীতিমতো মানুষের মাঝ থেকে নিজের স্বামীর দুঃসময়ের কথা শোনা। হানাদার বাহিনী চলে যায় দেশ ছেড়ে, কিন্তু স্বামী সরফরাজ শেখ হয়ে পড়ে সমাজ বিচ্যুত, যা কিনা রাবিয়া কোনোভাবে মেনে নিতে পারে না। রাবিয়া নিজের যখন বেশ অসহায় মনে করতে লাগলো, সে তখন ফিরে গেল তার চাচা চাচি আতিয়ার কাছে এক বুক আশা নিয়ে। আতিয়ার সাথে জিন রানী যদি কোনোভাবে তার স্বামীর ভাগ্য ফেরাতে পারে, কিন্তু শর্ত একটাই, সে কোনোভাবেই কোনো জিনের সাথে কিংবা অন্য পুরুষের সাথে মিলিত হতে পারবে না। আতিয়া বুড়ি এই কথা শুনে হাসলো আর বলল, বেটি, রানী এমনি এমনি কিছু দেয় না, তয় রানী খোয়া দেখবো আনে। তুই চাইলে আজ রাইতে আমার লগে পান বেড়া চাইস। চাচি বাড়িতে আইতো না, আমার পানের বেড়া যাইতে ভয় লাগে, আর হেঁটি অমন সাপ হয়ে থাকে কেন? বাড়িতে আইতো না, ও পানের বেড়া যে হাইতে রাখছো ওই পুরো এলাকাটাই হ্যাঁদির, আর সাপ হইয়া থাকে কেন সেটা আমি জানি না। যতদূর মনে পড়ে সেবার যুদ্ধকালে আমার শরীরে ঢুইকা রানী তোমারে কইছিল নিজেরে প্রস্তুত রাখবার লক্ষ্য। এইটির মানে কি? রানী আমার লক্ষ্যে মিলে। রাবিয়ার কথা শুনে কিছুটা স্বস্তি বোধ করলেও চুপ থাকে, কিছু বলে না। সে অপেক্ষা করে জিনের রানীর বিনিময়ে তার কাছ থেকে কি চায় সেটা দেখার জন্য। আবারও চলে আসি বর্তমান সময়, 2017 সাল, লিসবন, পর্তুগাল। মিনান এসেছে ভেবে একটা দৌড়ে দরজাটা খুললেও সে এসেছে তা দেখে ভীষণ চমকে যায়। পা অব্দি পুরোপুরি ঠান্ডা বরফের মতো হয়ে যায়। সাদা রঙের গাউন পরা এবং কানে কালো কালো রঙের লম্বা চুল, ঘাড় অব্দি ছুঁয়ে যাওয়া, মুখে মিষ্টি হাসি, আর ঠোঁট দুটো যেন গোলাপি, লম্বায় 6 ফিটের কম নয়। তার সাথে রয়েছে বাদামি রঙের চুল আর চোখ, টানা টানা চোখের কাজলের সৌন্দর্য। এমন মোহনীয় সৌন্দর্য কারো প্রেমে না পড়াটাই যেন এক প্রকার পাপের। আমি হাঁ করে তাকে
তাকিয়ে থাকলাম তার দিকে। পেছন থেকে বিলকিস দৌড়ে এসে ইলহাম বলে জড়িয়ে ধরলো, যদিও জড়িয়ে ধরাটা যেন কেমন যেন লাগলো। শরীরে স্পর্শ হলো না, অদ্ভুত ছিল। আমার বুক তখনও কাঁপছে। জীবনে একবার এক পলক কাউকে ভালোবেসেছিলাম, সেটাও প্রায় বছর 8 আগে। কলেজ টিচারের ব্যাচ খুলনা নেভি কলেজে এক ছাত্রীকে দেখে মৃত অবস্থায় ছিলাম বেশ কিছুদিন, যদিও পরবর্তী মায়া কেটে গিয়েছিল কোনো এক নির্দিষ্ট কারণে। হঠাৎ মনে হলো সেই ঘটনা যেন পুনরাবৃত্তি ঘটছে। ইলহামকে দেখে কেমন জানি ঘোরের মধ্যে ডুবে যাওয়া আমি সম্বিত ফিরে পেলাম বিলকিসের ডাকে। যাকে সবসময় দেখতে চাইতে সে আজ তোমার সামনে হাজির, আর তুমি কিনা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো। বিলকিস, আমি মনে হয় ইলহামের প্রেমে পড়ে গেছি। আমার কথা শুনে ইলহাম হাসলো আর বলল, বিলকিস, ওনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো? ইলহামের কথায় আমরা 3 জনে রীতিমতো হেসে উঠলাম। তারপর বিলকিস দুষ্টুম করে বলল, না না, ওকে শাস্তি দিব তো আমি, ওর কপালে আছে দুঃখ আছে। ইলহাম হেসে বলল, শোনো, আমি তোমাদের জন্য খুশি খবর আনতে পারিনি, তবে এই সমস্যার সহজ সমাধান হতে পারে কেবল নিবেদিতাকে এখানে আনতে পারলে। শয়তান ইফরিত জিনটা আরো বেশি কিছুদিন ধরে এভাবে হাইবারনেটেড হয়ে থাকবে। এর ফাঁকে যদি কিছু করা যায় তবে খুব দ্রুত করতে হবে। আমি তখন বললাম, ইলহাম, আমার একজন জিন বান্ধবী ছিল, বেশ আগের কথা, মেহরান নামে। সে কিন্তু টাইম ট্রাভেল করতে পারে, যা কিনা জিনদের মধ্যে বেশি বিরল। সেটা হয়তো তুমি জানো। কিন্তু ফিরোজ, মেহরানকে এখন তুমি পাবে না। আমি বেশ রকমের উত্তেজিত হয়ে বললাম, তুমি মেহরানকে চিনো? কেন চিনবো না? ওদের এই বিরল শক্তির কারণে তো ওদের পুরো পরিবারকে সকল জিনরা চিনে। কিন্তু ও এখন অতীতে ভ্রমণ রয়েছে, সুতরাং ওকে এখন পাবে না। অতীত ভ্রমণ থেকে বের হয়ে যখন ফিরবে তখন পাবে, কিন্তু সেটা কবে সেটা জানি না। তাই এখন একটাই উপায়, আর সেটা হলো শয়তান ইফরিতকে যেভাবে হোক দাবিয়ে রেখে নিবেদিতাকে এখানে আনা। আমার বিশ্বাস এটা করতে পারলে আমরা একটা সমাধান পৌঁছাতে পারবো। আর কোনোভাবেই সেটা লুকিয়ে থাকা জিনের সমাধান পাওয়া সম্ভব নয়? আমি প্রশ্ন করলাম। ইলহাম জয় বলল, না, তার খোঁজ আপাতত পাওয়া সম্ভব নয়। সে দীর্ঘ সময় ধরে আত্মগোপন করে রেখেছে। সিঁড়িতে বসেছিলেন আরিফ ভাই। অবাক দৃষ্টিতে তিনি ইলহামকে দেখছিলেন। জানি না আমাদের 3 জনের কথোপকথন উনি শুনেছেন কিনা। ওনার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে উনি হঠাৎ করে এক ভিন্ন সৃষ্টি দেখে রীতিমতো নিজেকে হারিয়ে ফেলেছেন। জোরে ওনার নাম ধরে ডাকতে আনমনে আমার দিকে তাকালেন আর বললেন, ফিরোজ ভাই, এইটা কি সত্যি কোনো পরী? তার কথার কোনো জবাব দেওয়ার আগে ইলহাম ধীর পায়ে তার কাছে হেঁটে গেল আর বলল, আমাকে ছুঁয়ে দেখুন আরিফ ভাই। একথা শুনে আরিফ ভাই সংকোচ বোধ করলো। ভয় ভয় সুন্দরী হাতের উপর হাত রাখতে উনি সহ আমরা সবাই আবিষ্কার করলাম যে ইলহাম ট্রান্সপারেন্ট বা আলোক ভেদ্য। আমরা বেশ অবাক হলাম, আর আরিফ ভাই কিছুটা ভয় পেয়ে গেলেন। ইলহাম তখন বলল, ভয় নেই আরিফ ভাই, আমি আসলে ঠিক এখানে নেই। আমি আমাদের রাজ্যে দাঁড়িয়ে টেলিপোর্টেশনের মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, অনেকটা হলোগ্রামের মতো। জিনদের টেলিপোর্টেশনের কথা আমি আগে শুনিনি, বিলকিসও বলেনি। আর সেদিন কিনা উনি হুট করে বাস্তবে দেখলাম। অবাক হতেই হয়। আমি তখন প্রশ্ন করলাম, তাই যদি হয় তাহলে তুমি 10,000 টোকা দিলে কিভাবে? ইলহাম হাসলো আর বলল, আমি আমার দ্বিমাত্রিক শক্তিকে ব্যবহার করেছি, আর কিছু না। স্পর্শ করে 10,000 টোকা দিইনি, বরং উচ্চ তরঙ্গের মাধ্যমে আমি শব্দ উৎপাদন করেছি। এখন আমাকে যেতে হবে, সুতরাং যা করবার দ্রুত করো, তা না হলে সামনে আরো বিপদ অপেক্ষা করছেন। বুঝতে পেরেছ? তা নিশ্চয় বুঝতে পেরেছ। হঠাৎ চোখের সামনে থেকে ইলহাম উধাও হয়ে গেল। বিলকিস সোফায় বসে পড়ল। এখন তাহলে গুটি আপনার কোটেই আরিফ ভাই, যত দ্রুত পারেন আপনি ওনাকে এখানে নিয়ে আসুন। আমাকে তো ইতালিতে ফিরে যেতেই হবে, কারণ যতদূর জানি কাউকে বাংলাদেশ থেকে পর্তুগালে নিয়ে আসা বেশ সময় সাপেক্ষ। আর ততদিনে এই ইফরিত শয়তানটাও শক্তিশালী হয়ে ফিরে আসবে, মূলত কৌশলগত দিক বদলে ফেলবে সে। তখন কি উপায় হবে আপা বলুন তো? তখন আর কি, আরেক দফায় লড়াই করতে হবে। এই তো মাগিটা আল্লাহ ভরসা। বিলকিসের 2 দিন পরে চলে গেল ইতালিতে। তবে ও সেখানে ফেরত গিয়েও সর্বক্ষণ সকল কিছুর ভেতরে খোঁজ রাখছিল। কিন্তু বিলকিস চলে যাবার পর 1 সপ্তাহের মাথায় নতুন করে বিপত্তিটা বাঁধলো একটা। হঠাৎ করে জানা গেল নিবেদিতা খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো এলাকা তন্ন তন্ন করেও নাকি তাকে খুঁজে পাওয়া গেল না। আরিফ ভাই পাগল পড়া হয়ে গেলেন। বাংলাদেশের টিকিট কাটতে যাবেন এমন সময় বিলকিসের ফোন। বিলকিস বলল, ফিরোজ, আরিফ ভাই যেন কোনোভাবে বাড়ি থেকে বের না হন, বাংলাদেশে না যান,
তুমি এখন বাড়ি বন্ধ করে দাও, সাদা জাদুর 89তম স্তর প্রয়োগ করো, জলদি প্রয়োগ করো। আমি বললাম, বিলকিস তুমি কোনো খোঁজ পেয়েছো নিবেদিতার? না, পাইনি, তবে ইলহাম আমাকে খোঁজ দিয়েছে। সেই শয়তান ইফরিত তার পূর্ণ শক্তি ফেরতে গিয়েছে এবং এখন যেহেতু অমাবস্যা চলছে, সে শীঘ্রই হয়তোবা নিবেদিতার ওপরে রীতিমতো তার কালো জাদু প্রয়োগ করবে এবং তখন কিন্তু শেষ করে দেবে ওকে। তখন বুঝতে পারছো ব্যাপারটা কি হবে? আরিফ বলল, কি বিলকিস আপা? পাশ থেকে রীতিমতো আরিফ ভাই জিজ্ঞেস করলেন, যেহেতু ফোন উচ্চ স্বরে ছিল। আমি বললাম, ওদের এলাকায় এখন কোনো ইফরিত নেই, তার মানে ইফরিত ওই এলাকা ছেড়ে চলে গেছে আর যাবার সময় নিবেদিতাকে নিয়ে গেছে। বিলকিস বলল, আমার এবং ইলহামের এমনটাই মনে হচ্ছে। আরিফ ভাই এই কথা শুনে আর শান্ত থাকতে পারলো না, ওনার চোখ দিয়ে যেন টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আমি তখন বিলকিসকে অনুভব করতে লাগলাম, মনে মনে ভাবলাম, আল্লাহ না করুক আমার কাছে কোনোদিন যেন এমন খবর না আসে শয়তানের সাথে লড়াই করতে গিয়ে সাদা জাদুর রানীর কোনো দুর্ঘটনা হোক, বিলকিস যেন সবসময় সুস্থ থাকে। তো জেফরি ভাই, এই ছিল ইফরিত জিনের কালো জাদু গল্পের দ্বিতীয় খণ্ড। আশা করি তৃতীয় খণ্ড আগামীকাল শেয়ার করে দিবেন। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান বলছিলাম। ভালো থাকবেন জেফরি ভাই। ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক রমজানুল মোবারক। সবাইকে অনেক অনেক রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের প্রিয় আমাদের ফিরোজ ভাই। অ্যান্ড আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ এই জন্য, বিকজ আপনার প্রতিটা স্টোরি সবসময় অনেক বেশি ক্লাসি স্টোরি হয় এবং আজকেও কিন্তু অসাধারণ এক ঘটনার আপনি জন্ম দিয়েছেন বা পাঠিয়েছেন। সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি ফাটাফাটি একটা স্টোরি ছিল। মনের মতো সুন্দর স্টোরি যাকে বলা চলে, ঠিক তেমনই একটা স্টোরি আপনি আমাকে পাঠিয়েছেন। অ্যান্ড আই বিলিভ যে শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা বেশ ভালো লেগেছে এবং স্টোরিটা কিন্তু একটা সিরিজ চলছে যেহেতু, সো ধীরে ধীরে সিরিজটা সামনে এগিয়ে যাবে। আরো একটা পার্ট আমরা পাচ্ছি এবং নেক্সট পার্টে হয়তোবা, মানে আমি কনফার্ম না, নেক্সট পার্টে হয়তোবা এটা সর্বশেষ পার্ট আমরা শুনবো। বেশ সুন্দর গল্পটা, এরকমই গল্প চাই। আপনাদের কাছে যদি গল্প থাকে আপনারা কিন্তু গল্প পাঠাতে পারেন, সিরিজ গল্প পাঠাতেই পারেন। হ্যাঁ, পুরো গল্পটা পাঠিয়ে দেবেন। আমাদের কিন্তু ফিরোজ ভাই পুরো গল্পটাই পাঠিয়ে দিয়েছে, আমি সেটাকে খণ্ড খণ্ড আকার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এতে করে সবাই শুনতে পাচ্ছে। সো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আর দেরি করবো না, এখানে বিদায় নিচ্ছি। কাল আবার চলে আসবো ইফরিত জিনের কালো জাদু গল্পের তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।